অলরাইট দর্শক জানেন 3 ম্যাচ ওয়ানডে সিরিজের টি-20তে 120 রানে হারিয়ে ক্যারিবীয়দেরকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। 2009 এর পরে দ্বিতীয়বারের মতো কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ। সেটা নিয়ে আজকে কথা বলবো ম্যাচ অ্যানালিসিসে। আমি সঙ্গে আছে পিঙ্কি সানোয়ার এবং আমার সঙ্গে কিন্তু উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথি তারেক আজিজ খান, সাবেক ক্রিকেটার, এবং আমার সঙ্গে কিন্তু পুরো শো জুড়ে যুক্ত থাকবেন মাহফুজুল ইসলাম, সহকর্মী মাহফুজুল ইসলাম থাকবেন। ধন্যবাদ। পুরোটা সময় জুড়ে থাকবো আমরা এবং আমরা আজকের ম্যাচ নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট আজকের ম্যাচ নয়, পুরো সিরিজটা নিয়ে আলোচনা করব। দুর্দান্ত একটা সিরিজ কেটেছে বাংলাদেশের, বিশেষ করে কোভিড পরবর্তী আন্তর্জাতিক ক্রিকেটের যে প্রত্যাবর্তনটা খুবই সুন্দর হয়েছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এবং এই ম্যাচ নিয়ে এবং এই সিরিজ নিয়ে আমরা আজকে পুরোটা ম্যাচ জুড়ে আলোচনা করব। বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকবো আমি। আমাদের সঙ্গে আরও যুক্ত থাকবেন তুষার ইমরান, বাংলাদেশের ক্রিকেটার তুষার ইমরান, তিনি থাকবেন আমাদের সঙ্গে যুক্ত। তুষার ইমরান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই মাহফুজ, নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, আপনার কাছে অবশ্যই আসবো। তার আগে আমি একটু তারেক আজিজ আপনার কাছে আসতে চাই। কেমন দেখলেন পুরো সিরিজটা? আসলে অনেকটা কি এক্সপেক্টেড ছিল যে বাংলাদেশ ক্যারিবীয়দেরকে এবার হোয়াইট ওয়াশ করতে যাচ্ছে, যেহেতু তৃতীয় সারির দল এসেছে? অবশ্যই, বাট আমি এটার সাথে একমত না যে তৃতীয় সারির দল এসেছে, বাট এক্সপেক্টেড ছিল যে ঘরের মাটিতে অনেকদিন পরে খেলা, অ্যাজ এ নিউ ক্যাপ্টেন আমার মনে হয় তামিমের জন্য সো স্পেশাল যে অ্যাজ এ ক্যাপ্টেন প্রথম সিরিজ উইন করলো এবং সেটা একটা হোয়াইট ওয়াশ ওডিআইতে। আমার মনে হয় যে এটা একটা বড় পাওয়া তামিমের জন্য। বাট আমার মনে হয় যে ক্রিকেটটা ব্যাক করেছে, এটাই সবচেয়ে আনন্দের। এবং আপনি যদি দেখেন যে আমরা যারা বলি যে আমাদের রাজপুত্র ব্যাক করেছে, সাকিব আল হাসানের ফেরাটা আমাদের জন্য অনেক বেশি প্রতীক্ষার ছিল। এই টুর্নামেন্টে যেভাবে তিনি ব্যাক করেছেন, তার পারফরমেন্সের গ্রাফ বলেন, তার মাঠের যে এইগুলা, সাকিব আসলে এই ইন্টারন্যাশনাল ম্যাচের আগে আরো বিভিন্ন কারণে শিরোনামের ইস্যুতে ছিল। যখন সাকিবকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয় তখন পারফরমেন্সের লেভেলটা আসলে অন্যরকম হয়। তারই ধারাবাহিকতা আপনি দেখেন যে টুর্নামেন্টের সেরা আপনার এবং মাঠের পারফরমেন্সে বাংলাদেশ তাদের স্ট্যান্ডার্ডটাকে অনেক বেশি ওয়েস্ট ইন্ডিজ থেকে, আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমাদের স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই ছিল। এবারের আমরা যদি দেখি সিরিজটি অনেকটা এক্সপেরিমেন্ট করেছে বিসিবি, অনেক ধরনের এক্সপেরিমেন্ট তারা 3টা ওয়ানডে জুড়েই করেছে। কেমন ছিল আজকের প্লেইং 11 আগের প্লেইং 11-এর সাথে যদি আমরা তুলনা করি? এক্সপেরিমেন্টের বড়টা তো শুরু করেছে সাকিব আল হাসানকে সরিয়ে দিয়ে। আপনার এত বড় একটা, মানে আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের পারফরমেন্সের পরে কোনো প্লেয়ারকে আপনার তার পছন্দের পজিশন থেকে যখন সরিয়ে দেওয়া হলো তখন কিন্তু অনেক 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 কথাবার্তা হয়েছে। এবং স্টিল উই বিলিভ যে বলতে পারেন যে আমি পার্সোনালি বিলিভ করি যে সাকিবের জায়গাটা আসলে নাম্বার 3-তে। কিন্তু আপনার ম্যানেজমেন্ট চেয়েছে একভাবে, আপনি যদি দেখেন যে একটা বড় ভিশন নিয়ে আগানো হচ্ছে, সেই জায়গাটায় আপনার কম বেশি আপনার প্লেয়ারদের নাড়াচাড়া হবে, এটা স্বাভাবিক। বাট আমার মনে হয় যে যাদেরকে দিয়ে করেছে, আপনি দেখেন খুব বেশি যে একদম নতুনকে আপনার ইমপ্রুভ করেছে হাসান মাহমুদ ছাড়া আর কাউকে কিন্তু আপনার একেবারে নতুন নিয়ে এসে কিন্তু খেলে দেওয়া হয়েছে এরকম হয়নি। প্রতিষ্ঠিত যারা ছিল তাদেরকে কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। বাট দিস ইজ দ্য গুড সাইন আমার মনে হয় যে। তবে আমি খুশি হতাম যদি মিরপুরের উইকেট আমার মনে হয় যে এর থেকে বেটার প্রিপেয়ার করা হতো, যেটা আপনি হয়তো দেখেছেন যে চিটাগংয়ে যে ধরনের উইকেট ছিল এখানে খেলাটা আরো বেশি ভালো হতো। বাট এই ওয়েস্ট ইন্ডিজকে অনেক বেশি সাবধানী ভাবে আমরা মুভ করেছি। তারেক আজিজ, আজকের ম্যাচটা কেমন ছিল আমরা বরং একটু দেখে আসি। চলুন দর্শক দেখে আসি আজকে ম্যাচটি কেমন ছিল। সাগরিকার পারে টাইগারদের বিজয় তরঙ্গ থামায় সাধ্যকার। প্রায় 10 মাসের বিরতিতে যে শক্তি সঞ্চয় হয়েছে তার সামনে ক্যারিবিয়ান প্রতিরোধ যেন বালির বাঁধ। এক কথায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাগরিকায় বাংলাদেশ শুধু 3-0-তেই সিরিজ জেতেনি, সাথে অটুট রেখেছে নিজেদের আধিপত্য। এদিন 2 পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। রুবেল হোসেন ও হাসান মাহমুদের জায়গায় একাদশে ঢুকেন তাসকিন ও সাইফুদ্দিন। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দল সাজায় 2 অভিষিক্তকে নিয়ে। বাতাসের গতি কাজে লাগাতে এদিন টস জিতে বল তুলে নেন ক্যারিবীয় অধিনায়ক জেসন মোহাম্মদ। সফলতা মেলে দ্রুত। দলীয় 38 রানে ফিরে যান লিটন ও শান্ত। চতুর্থ উইকেটে তামিম সাকিবের 93 রানের জুটি ছিল ম্যাচের এক্স ফ্যাক্টর। তামিম 64 আর সাকিব করেন 51 রান। এ জুটির বিদায়ে একে একে দলের হাল ধরেন মুশফিক আর মাহমুদুল্লাহ। দুজনের সমান 64 রানে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় 6 উইকেটে 297 রান।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে সফরকারীরা। টানা তৃতীয় ম্যাচে সুনীল অ্যাম্ব্রিসের উইকেট তুলে দলকে শুভ সূচনা এনে দেন মুস্তাফিজ। তবে আনন্দের মাঝে বিষাদ হয়ে দাঁড়ায় 30তম ওভারে সাকিবের ইনজুরি। কুচকিতে চোট পেয়ে মাঠ ছাড়েন দেশসেরা এই অলরাউন্ডার। তবুও টাইগারদের বিজয় যাত্রায় আর কোনো ছেদ পড়েনি। 34 বল হাতে থাকতেই স্বাগতিকরা তুলে নেয় বড় এক জয়। রান ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়। তার চেয়েও বড় কথা, টানা 3 দ্বিপাক্ষিক সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করল টাইগাররা। এখন টেস্টে এই ধারাবাহিকতা ধরে রাখাই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থ বণিক, নিউজ 24। দেখে নিচ্ছিলাম আজকে ম্যাচ রিপোর্টটি, যেটি নিয়ে আপনি কথা বলছিলেন। আসলে সাকিবকে তার পজিশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নাজমুল হাসান শান্তর পারফরমেন্স নিয়ে কি বলবেন? কি মনে হচ্ছে দীর্ঘ সময়ের জন্য তাকে আসলে স্কোয়াডের বাইরে রাখা হতে পারে কিনা? না, আমি মনে করি না। আপনার আগে বলেছি যে ন্যাশনাল টিম কখনোই যাচাই বাছাই জায়গা হতে পারে না, বাট যে জায়গাটা নিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করছে, আমার মনে হয় যে আমরা আগেই বলেছি যে এটা একটা এমন একটা পারফরমেন্স করার পরে একটা প্লেয়ারকে ওখান থেকে সরিয়ে যেতে, তারপরে দেখেন যে যারা সুযোগ পাচ্ছে, আমার মনে হয় যে তাদেরকে এই সুযোগটা কাজে লাগানো উচিত। এবং কিন্তু তার কাছে আপনার মনে হয় না যে আসলে এই ওয়েস্ট ইন্ডিজের যে টিমটা এসছে সেই টিমের বিপক্ষে একটা প্লেয়ারকে তাকে আসলে নিজেকে প্রমাণ করার একটা বড় সুযোগ ছিল? যারা সুযোগ পেয়েছে তারা অনেকেই হয়তো বা এই সুযোগটা কাজে লাগাতে পারেনি, যেমন নাজমুল হাসান শান্তর কথাই কিন্তু বারবার আসছে। না, বিকজ আসছে ওর পজিশনটার কারণে। আপনি দেখেন যে লিটনের কাছ থেকেও আমরা যে আগের যে ধারাবাহিকতা ছিল সেখান থেকে কিন্তু আমরা ভেবেছিলাম যে এই প্রতিপক্ষের এগেনস্টে সে হয়তো তার নিজেকে কন্টিনিউয়াসলি আপনার মেলে যেতে পারবে, বাট সেও কিন্তু ওইভাবে আমাদেরকে ফুলফিল করতে পারেনি। বাট শান্তর জন্য এটা একটা বার্ডেন হয়ে গেল কিনা যে আমাকে পারফর্ম করতেই হবে, কারণ সাকিবের জায়গায় তাকে ওয়ান ডাউনে সুযোগ দেওয়া হচ্ছে, একটা মিডিয়ার চাপ, মেন্টাল প্রেশার সব মিলে আমার মনে হয় যে ওর জন্য একটু টাফ ছিল। আদারওয়াইজ আপনি যদি দেখেন যে যখনই সুযোগ এসেছে আপনার সিনিয়ররা কিন্তু পারফর্ম করেছে, এবং আজকের ম্যাচটাতে যদি দেখেন আপনি কাউকে কম দিতে পারবেন না। তামিম 64, মুশফিক 64, যেহেতু মাশরাফি নেই সেখানে আপনি দেখেন যে পারফরমেন্সের যদি দেখেন ইন্টারন্যাশনাল এরিয়াতে যারা নিজেদেরকে আপনার লাস্ট কন্টিনিউয়াস, আমি বলবো যে বাংলাদেশের পারফরমেন্সটা যাদের হাত ধরে এসেছে, আপনি যদি যতই তরুণকে দিই আর যাদেরকে দিই, যাদেরকে আমরা বলছি যে জায়গা নিতে পারি, ইন্টারন্যাশনাল এরিয়াতে আপনার এক্সপিরিয়েন্সের দরকার আছে, এবং সেই জায়গাটা আপনি যদি দেখেন যে আজকের পারফরমেন্সেও কিন্তু তাদেরই রান রয়েছে এবং তারাই কিন্তু পারফর্ম করেছে। জি, তার কাছে আমি আপনার কাছে আবার আসবো। এই মুহূর্তে আমি দর্শক সরাসরি চলে যাচ্ছি মাহফুজুল ইসলাম, আপনার কাছে আসতে চাচ্ছি। আসলে আপনার কাছে আর কি আছে আজকের ম্যাচ নিয়ে? নিশ্চয়ই তুষার, ইমরান ওনার কাছে তো আমরা জানতে পারবো। পিঙ্কি, আপনাদের আলোচনাটা শুনছিলাম এবং স্বাভাবিকভাবেই বলা চলে যে সাকিব আল হাসানের এই রাজসিক প্রত্যাবর্তন এটা আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক বেশি ইফেক্টিভ, কারণ সামনে অ্যাওয়ে অনেকগুলো সিরিজ আছে এবং অনেক এই জিনিসগুলোর হচ্ছে গিয়ে অনেকগুলো পয়েন্টের ব্যাপার স্যাপার রয়েছে, এবং একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ম্যান অফ দ্য সিরিজ এটা আসলে সাকিব আল হাসানের পক্ষেই সম্ভব। তবে আরও বেশ কিছু বিষয় এখানে আলোচনার জায়গা রাখে, যেমন বাংলাদেশ ক্রিকেটের একসঙ্গে এতগুলো পেসার স্কোয়াডে থাকা, সেটাও কিন্তু একটা আলোচনার জায়গা রাখে, এবং এটির থেকে কিন্তু স্পষ্ট হয় যে অ্যাওয়ে সিরিজগুলো নিয়ে, বিশেষ করে যেখানে বাউন্সি উইকেট থাকে, বিশেষ করে ইংল্যান্ড, নিউজিল্যান্ড এই জায়গাগুলোতে বা সিরিজ জেতার জন্য একটা লং টার্ম যে প্ল্যানিং থাকে, সেই প্ল্যানিংয়ের পথেই কিন্তু এগোচ্ছে বিসিবি। এটা কিন্তু বাংলাদেশের এবারের যে স্কোয়াডগুলো, সেই স্কোয়াডটা দেখলেই কিন্তু বোঝা যায়। আমরা আপাততভাবে একটু দেখে আসতে চাই যে হচ্ছে কি ম্যাচ পরবর্তী যেই সংবাদ সম্মেলন হয় সেখানে হচ্ছে গিয়ে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এবং ক্যারিবীয় কোচ তারা কি বলেছেন, তাদের কথাগুলো শুনে তারপর আবার আলোচনায় ফিরবো। আমরা দেখে আসতে চাই পোস্ট ম্যাচটি। Performance has been under par. I think we didn't bat as well as we can do. Bowling wasn't that bad. On this wicket to limit them under 300 has been good, but our batting has been poor throughout the series. That we need to play spin better. We need to be able to rotate, strike and score boundaries in Bangladesh a lot better. So there's work to be done. যেভাবে সিরিজটা গেল খুবই হ্যাপি। পুরো টাইম লাস্ট ম্যাচে মাঠে থাকতে পারলে আরও ভালো লাগতো। সো এটাই একটা ডিসঅ্যাপয়েন্টিং পার্ট এই পুরো সিরিজের, বাট ওভারঅল ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ভেরি হ্যাপি। আমরা আসলে এটা এখন আমি বলতে পারবো না, এখন যে সিচুয়েশন মনে হচ্ছে সেটাতে খুব একটা ভালো মনে হচ্ছে না, বাট আসলে এটা 24 ঘন্টা যাওয়ার আগ পর্যন্ত আসলে কিছুই বলা সম্ভব না। সো 24 ঘন্টা গেলে হয়তো বেটার একটা আইডিয়া আসবে, বাট অ্যাট দিস মোমেন্ট খুব একটা ভালো মনে হচ্ছে না। যেভাবে আমরা ক্রিকেট খেলেছি এটা ওয়াজ সামথিং রিয়েলি গুড। আর
সত্যি কথা বলতে যে সবচেয়ে মেন যে জিনিসটা আমি ফিল করছি যে হাঙ্গারনেসটা ছিল ড্রেসিং রুমে টু ডু ওয়েল, এটা 3টা ম্যাচেই ছিল। এটা না যে আমরা 2টা ম্যাচ জিতে যাওয়ার পর আজকের ম্যাচটা সবাই একটু রিল্যাক্স ছিল না ছিল, এরকম কিছু না। আমরা জানতাম যে এখন পয়েন্ট সিস্টেম আমাদের কোয়ালিফাইং করতে হবে কি হবে না এটা নিয়ে একটা ইস্যু থাকে। তো এভরি গেম ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি অল দ্য ওডিআই গেমস আর ভেরি ইম্পর্টেন্ট। সো যে ধরনের হাঙ্গারনেসটা ছিল টিমে, আই ওয়াজ ভেরি প্লিজড অ্যান্ড ভেরি হ্যাপি। তামিম ইকবালের কথায় স্পষ্ট যে প্লেয়ারদের মধ্যে হাঙ্গারনেসটা ছিল, জয়ের যে ক্ষুধাটা সেটি ছিল, এবং একই সঙ্গে একটি বিষয় কিন্তু ভাবনার বিষয় যে 24 ঘন্টা না গেলে সাকিব আল হাসানের যে গ্রোয়িং ইঞ্জুরি, কুচকির যে ইঞ্জুরিটি, সেটির বিষয়ে কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। তারপরেও কিন্তু আরও একটি বিষয় যে হচ্ছে গিয়ে ক্যারিবীয়দের যে স্কোয়াডটি এসেছে সেই স্কোয়াডটি নিয়ে এতটা হয়তোবা মানে হতাশ হওয়ার কথা ছিল না কোচের, তারা হয়তো প্রত্যাশাও করেননি, কিন্তু আসলে একটা অপরিচিত কন্ডিশনে তারা যখন খেলতে এসছেন এবং সেটি কিন্তু তাদের জন্য একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। দেখা যাক টেস্টে কি হয়। আমাদের সঙ্গে রয়েছেন তুষার ইমরান, রয়েছেন আমাদের সঙ্গে জাতীয় দলের এক সময়কার ক্রিকেটার, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান যার ব্যাটে, যার উইলো থেকে অনেক ইতিহাস হয়েছে বাংলাদেশের, সেই তুষার ইমরান আমাদের সঙ্গে রয়েছে। তুষার ইমরান, স্বাগত আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। তুষার ইমরান, প্রথমে একটু জানতে চাইবো যে হচ্ছে কি টপ অর্ডারে তামিম ইকবাল 3টি ম্যাচেই একটি ভালো শুরু দিয়েছেন এবং তার ব্যাটিংটি হয়তো চোখে লাগেনি, কিন্তু ক্যাপ্টেন হিসেবে যখন লিটন দাস ফল করছিলেন তখন ক্যাপ্টেন হিসেবে কিন্তু তামিম ইকবাল একটা পাস আগলে রেখে খুব ভালোভাবে এগোচ্ছিলেন। আমি একটু জানতে চাইবো যে আসলে টেকনিক্যাল জায়গায় কি লিটন দাসের একটু ঘাটতি দেখছেন কিনা সেই জায়গাটাই, কারণ তিনি খুব ভালো একটা স্টার্ট দিয়েছেন প্রথম 2 ম্যাচে, কিন্তু এই ম্যাচে ফ্লপ করেছেন, ইনিংসটা বড় করতে পারছেন না, কি বলবেন? লিটন কিন্তু আগে প্রুভ করছে যে সে লম্বা ঘোড়ার দৌড়, মানে লম্বা সে এই করতে পারে আর কি, যতদূর যাওয়া সম্ভব লিটনের আগে অনেকবার প্রুভ করছে নিজেকে। সো লিটনের কাছ থেকে আমরা যে এক্সপেকটেশনটা ছিল ওটা হয়তো বা এই সিরিজে ফুলফিল করতে পারি না। হোপফুলি নেক্সট সিরিজে আমরা তার কাছ থেকে ভালো কিছু দেখতে পারবো। আর নাম্বার 3 যে পজিশনটা নিয়ে কথা বলছিল তারেক আজিজ, সাকিবের জায়গাতে হচ্ছে না শান্তকে সুযোগ করে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হয়েছে একটা বাড়তে একটা প্রেসার শান্তর জন্য কাজ করেছে। এর আগেও শান্তকে সুযোগ দেওয়া হয়েছে, কাজে লাগাতে পারেনি। এই 3টা ম্যাচ শেষে ধারাবাহিকভাবে রান করতে পারেনি, বাট ভালো ইনিংসে শুরু করেও কিন্তু শেষ করতে পারেনি। মানে বড়টা যেমন পার্টনারশিপ, বড় একটা পার্টনারশিপ কিংবা এই সিরিজে তাকে মেলে ধরার অনেক সুযোগ কিন্তু ছিল শান্তর, সেই সুযোগটা সে কাজে লাগাতে পারেনি। হোপফুলি নেক্সট সিরিজে আমরা দেখবো হয়তোবা 23 যে ওয়ার্ল্ড কাপের কথা চিন্তা করে আমাদের সিলেক্টররা ক্রিকেট বোর্ড এগোচ্ছে, তা আমার কাছে মনে হয় যে ও আরো সুযোগ পাবে, বাট সুযোগটা যথাসময়ে যদি কাজে লাগাতে পারে তাহলে টিমের জন্য ভালো। আর সিনিয়র ক্রিকেটাররা যেহেতু কোন জুনিয়র ক্রিকেটার যখন আউট হয়ে যায়, লাইক শান্ত, লিটন, তারপর আরো কিছু ক্রিকেটার আছে, সম্মুখে হয়তো সুযোগ করে দেওয়া হয়েছে 7 নম্বরে, ওরা যখন কাজে লাগাতে না পারে সুযোগটা, তখন কিন্তু সিনিয়র ক্রিকেটাররা ভালোভাবে হাল ধরে টিমের। সো এই ম্যাচটাতে আমরা সেটা দেখলাম। 4 জন যে ব্যাটসম্যান ছিল, সাকিব, তামিম, মুশফিক আর রিয়াদ, এই 4 জনের কাছ থেকে আমরা আজকে 50 দেখেছি। হয়তোবা যেদিন সিনিয়র ক্রিকেটাররা ফ্লপ করবে, হোপফুলি জুনিয়র ক্রিকেটাররা সেদিন টিমের হাল ধরবে, এটাই আশা। তুষার ভাই, একটা প্রশ্ন রেখে একটু যেতে হচ্ছে, একটু উইকেটের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনার দাবি রাখি, কারণ মিরপুরের উইকেট একটা আনপ্রেডিক্টেবল উইকেট আমরা অনেক সময় জানি, কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে কিনা যে হচ্ছে কি পেসারদের নিয়ে এই যে স্কোয়াড সাজানো এবং পেসারদের একটা বাড়তি সুবিধা দেওয়া এবং সেই জায়গাটা থেকে চট্টগ্রামে গিয়ে একটা বড় রান হওয়া, সেখানেও আমরা দেখেছি 2টো চেঞ্জেস এসেছে একাদশে, সেটিও হচ্ছে গিয়ে পেসার। তো সেই জায়গাটা নিয়ে বিসিবির নিশ্চয়ই একটা বড় পরিকল্পনা আছে ভবিষ্যতে, এসব কথা চিন্তা করেই হয়তো বা পেসারদেরকে এই সিরিজটাকে একটু প্রায়োরিটি দেওয়া হচ্ছে বলে প্রতীয়মান হয়। আমরা একটা বিরতি নিব, বিরতির পরেই আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা নিয়ে ফিরব। দর্শক, একটা বিরতি নিচ্ছি ম্যাচ অ্যানালাইসিসে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত ম্যাচ অ্যানালাইসিসে। সঙ্গে আছে আমি মাহফুজুল ইসলাম, আছেন তারেক আজিজ খান এবং আছেন পিঙ্কি সানোয়ার, এবং আরও যুক্ত আছেন জুমে আমাদের সঙ্গে তুষার ইমরান। বিরতিতে যাওয়ার আগে তুষার ইমরানের কাছে একটা প্রশ্ন করেছিলাম উইকেট নিয়ে, আসলে কোনো চেঞ্জেস দেখেন কিনা মিরপুরের উইকেটে, এবং একই সঙ্গে স্কোয়াড নির্বাচনের ক্ষেত্রে সুদূর প্রসারী কোনো চিন্তাভাবনা বিসিবির
আছে কিনা এই জিনিসটা আপনার অ্যানালাইসিস কিংবা আপনার বিশ্লেষণ কি বলে? তুষার ইমরান। মিরপুরের উইকেট নিয়ে কথা আসলে বলাটা ঠিক হবে না। মিরপুরের উইকেট সবার জন্য মানে কি বিহেভ করে কেউ কিছু বলতে পারে না। একমাত্র সাকিব স্পিনাররা ছাড়া আর কি পেস বলার কোনোদিনও আমি হয়তো বা পেস বলার বোলিং সহায়ক উইকেটটা হয়তো পাইনি, বাট অন্যান্য টিম এখানে খেলতে আসলে যারাই আসুক না কেন স্পিনে কিন্তু স্ট্রাগল করে। এবারও দেখলাম আমরা মিরপুরে স্পিনে স্ট্রাগল করতে অন্যান্য টিমকে। পেস বল কিন্তু ভালোই ফেস করেছে আমার কাছে মনে হয় ওয়েস্ট ইন্ডিয়ান টিম। লাইক আমাদের যে 3 জন পেসার ছিল প্রথম 2টা ম্যাচে ওদেরকে ভালোভাবে হ্যান্ডেল করেছে, বাট স্পিনটা এখানে হ্যান্ডেল করা ভেরি ডিফিকাল্ট। এখানে সাকিব যে বোলিংটা করে, মিরাজ যে বোলিংটা করে, এদেরকে আসলে হ্যান্ডেল করাও ডিফিকাল্ট। এখানে সাকিব নিজেও জানে না সাকিবের কোন বলটা বাইরে যাবে, কোন বলটা ভিতরে ঢুকবে। সো অন্যান্য টিমের ব্যাটসম্যানদের ক্ষেত্রে এটা কিন্তু সাকিবের স্পিন হ্যান্ডেল করা ডিফিকাল্ট, মিরাজের স্পিন হ্যান্ডেল করাও ডিফিকাল্ট। কোয়ালিটি ব্যাটসম্যান আসলেও এখানে কিন্তু স্ট্রাগল করে, আমরা মিরপুরে সবসময় দেখে আসছি। বাট চিটাগাং এর উইকেটটা আমি বলবো যে ট্রু উইকেট ছিল, এক্সপেকটেশনটা বেশি ছিল, হাই ছিল ওয়েস্ট ইন্ডিজ টিমের কাছে যে এখানে হয়তো 250-260 রান করবে, বাট টিম ওয়াইজ ওরা ওইভাবে পারফরমেন্স করতে পারেনি, এখানে ওরা ব্যর্থ। সো ওভারঅল আমি মনে করি যে উইকেট নিয়ে কথা বলাটা আসলে ঠিক না, বাট আমাদের বোলিং যে ডিপার্টমেন্ট আছে পেস বোলাররা তারা কিন্তু গুড চ্যানেলে বোলিং করেছে। এই 3টা ম্যাচে আমি যে দেখলাম 3টাতেই খুব ভালো জায়গায় বোলিং করেছে। স্পিনারও সেম, সাকিব সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, পরে মিরাজ তার ধারাবাহিকতা বজায় রেখে বোলিং করেছে। একদম শেষ প্রশ্ন, টেস্টে কি প্রত্যাশা করেন? একদম শেষ প্রশ্ন আপনার কাছে। কাদের কাছ থেকে এক্সপেকটেশন কি আমাদের কাছ থেকে নাকি বাংলাদেশ টিমের কাছ থেকে কি প্রত্যাশা করেন টেস্টে? দেখুন টেস্ট ম্যাচে আমি এর থেকে আরো ভালো কিছু মানে প্রত্যাশা করি, এক্সপেকটেশন আরো বেশি হাই থাকবে। যারা রান করেনি টেস্ট স্কোর হয়তো বা আলাদা হবে, টেস্ট স্কোরের জন্য যারা যুক্ত হবেন তারা হয়তো বা অনেকদিন পরে টেস্ট খেলতে নামবে আমাদের টিম, বাংলাদেশ টিম। সো এই ক্ষেত্রে একটু দেখে শুনে খেলা উচিত, যেহেতু একটা প্র্যাকটিস ম্যাচ আছে। যারা যারা স্কোয়াডে আছে এই ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখতে পারবে। যদি ভুল ভ্রান্তি থেকে থাকে প্র্যাকটিস ম্যাচ থেকেই তাদের শিক্ষা নেওয়া উচিত আমার কাছে মনে হয়। তুষার ইমরান, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ। এবং একই সঙ্গে পরবর্তীতে কোনো এক সময় হয়তোবা আমরা আবারও আপনার সঙ্গে কথা বলবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন তুষার ইমরান। ধন্যবাদ। আমরা একটু তারেক আজিজ খান তার কাছে চলে যাই। তারেক আজিজ খান আমরা যে প্রশ্নটি তুষার ইমরানকে করছিলাম যে হচ্ছে গিয়ে মিরপুরের উইকেট নিয়ে তিনি বললেন আসলে মিরপুরের উইকেট আনপ্রেডিক্টেবল, স্পিনাররা বাড়তি উইকেট পায়। তবে এবার স্কোয়াড নির্বাচনটা আপনার পেসারদের একটা আধিক্য আমরা দেখেছি, পেসাররা ভালো চ্যানেলে বল করেছেন, সেই জায়গাটা থেকে একজন পেস বোলার হিসেবে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনার যদি দেখেন যে সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার এখানে কিছু পরিবর্তন আমরা আশাই করেছিলাম যে পরিবর্তন আসবে, এবং আমরা মনে হয় যে সবাই দেখতে যাচ্ছিল তাসকিন কেমন করে। সাইফুদ্দিন ইনজুরির কারণে হয়তো আপনার এটা মিস প্রথম করেছে। দুইটাতে সে চান্স না, পায়নি। এটা তো আপনার বঙ্গবন্ধু টি20 সময় আমরা ওকে মিস করেছিলাম, বাট ওর অন্তর্ভুক্তিটা আসলে টিমে আমার মনে করি যে সাইফুদ্দিনের অন্তর্ভুক্তি টিমে জরুরি। এবং আপনি যদি দেখেন যে আজকের পারফরমেন্স কিন্তু তার পক্ষে কথা বলছে। এখন আমরা হচ্ছে কি টিম ম্যানেজমেন্ট যেভাবে আপনার চিন্তা করছে যে আমার মনে হয় যে যেটা আমরা এখন সম্মুখে খেলাচ্ছি, আপনি যদি দেখেন আমার মনে হয় যে এই জায়গাটা আসলে বেসিক্যালি সাইফুদ্দিনের জন্য প্রাপ্য। এবং আমার মনে হয় যে তবে সম্মুখে এখানে খেলানোর আসলে আপনার কাছে কি যুক্তিযুক্ত মনে আমার হচ্ছে? আসলে আপনি যদি দেখেন যে 4 নম্বর পেসার হিসেবে কি সম্মুখে ইউজ করা যেতে পারে, না এটা কি একটা রিজন হতে পারে কিনা? মানে বিসিবি এমন কিছু চিন্তা করছে কিনা? আমার কাছে মনে হয় না সৌম্য এই জায়গার প্লেয়ার। যদি আপনি আমার ওপিনিয়ন, মানে আমার পার্সোনাল ভিউ, বাট এটা টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে তাকে হতে পারে। কারণ আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে আপনি ঘুরিয়ে ফিরিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সবসময় সৌম্যকে টিমে চেয়েছে। আপনি যত টুর্নামেন্ট আমরা এর আগে যত খেলেছি, বাট ও যদি নতুন প্লেয়ার হতো তাহলে আমি বলতাম যে ইটস ওকে, বাট কিন্তু দেখতে দেখতে কিন্তু 5টা বছর সৌম্য সরকার কিন্তু খেলে ফেলেছে বাংলাদেশ টিমে। তারপরেও আপনি শুধুমাত্র টিমে জায়গা দেওয়ার জন্য আপনি 7 নম্বরে সৌম্যকে নামিয়ে ফেলেছেন। বাট এটা আমি জানি না এটা সঠিক ডিসিশন কিনা, এটা সময় হয়তো বলবে। বাট আমি মনে করি যে এই জায়গাটা সাইফুদ্দিন সৌম্যর থেকে অনেক বেশি আমাদের রাইট। আজকে কিন্তু সাইফুদ্দিন চান্স পেয়ে কিন্তু সে আজকে 3 উইকেট নিয়েছে, দুর্দান্ত তার পারফরমেন্স ছিল। তার কাছে আমার একটা প্রশ্ন কিন্তু বারবার ঘুরে ফিরে আসে
আসে যে 2023 সালকে ঘিরেই কিন্তু আসলে সব প্রিপারেশন চলছে। 2023 সালে কিন্তু ওয়ার্ল্ড কাপটা হতে যাচ্ছে ইন্ডিয়াতে, সেই ক্ষেত্রে কিন্তু স্পিন বোলারদের দিকে কি নজরটা কি একটু কম দেওয়া হচ্ছে কিনা? কারণ রাসেল ডোমিঙ্গোকে বারবারই দেখা যাচ্ছে সে পেসার নিয়ে খেলতে বেশি ইচ্ছুক, সে কিন্তু বারবারই বলছে যে সে তার স্কোয়াডে 3 জন পেসার চায়। সো আপনার কি মনে হচ্ছে যে স্পিনটা কি একটু নেগলেক্টেড হচ্ছে কিনা? স্পিন না, বোলার আমাদের যদি আপনি এর পরের ম্যাচগুলো দেখেন যে আমরা যখনই বাইরে খেলতে যাব তখনই আমাদেরকে আসলে পেস বোলার দরকার হবে। আপনার এই উপমহাদেশে হয়তো যেভাবে স্পিন আপনাকে যতটা হেল্প করবে এখান থেকে যেহেতু বেরোলেই 2023 ইন্ডিয়াতে ওয়ার্ল্ড কাপ হবে এই বাট আপনি যদি ইন্ডিয়ার দিকে তাকান, আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার কিন্তু একটা বিশাল বড় পরিবর্তন হয়েছে তাদের ডোমেস্টিক এরিয়াতে, এবং সেখানে এখন কিন্তু আর ওই ধরনের উইকেট নেই যে ধরনের উইকেটে এসে আপনি শুধু স্পিনাররাই আপনার বল করবে। এখানে ট্রু উইকেট হয় এবং খেলাগুলো অনেক কম্পিটিশন আছে, তার ধারাবাহিকতায় দেখেন ইন্ডিয়া কিন্তু এখন লট অফ পেস বোলার আপনার প্রডিউস করেছে। তো সেই জন্য আপনি যদি একদমই বলি যে যেখানে ট্রু উইকেট হয় সেখানে আসলে আমার মনে হয় যে একটা স্পিনারের থেকে আপনার মিডিয়াম পেসার এবং পেসারদের আপনার এই প্রত্যেকটা টিমে আপনি আধিক্য দেখতে পাবেন। আর 2023 সালের ভিশনে যখন আপনি আগাবেন তখন আপনার একটা লম্বা আপনার স্কোয়াড লাগবে, এবং সেই প্ল্যানিং এর অংশ হিসাবে আমি মনে করি যেটা নট এ গুড, মানে আমি বলবো যে নট এ ব্যাড মুভ, বাট দেখতে হবে যে পটেনশিয়াল প্লেয়ারগুলো আমরা কারা আছে এবং কাদের দিকে আমরা ফোকাসটা করছি। নিশ্চয়ই তারেক আজিজ খান, আমি আবারও আপনার সঙ্গে আলোচনায় ফিরবো, এখন একটি বিরতির সময় হয়েছে। দর্শক, এই মুহূর্তে নিচ্ছে একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ম্যাচ অ্যানালিসিস। সেই সাথে আছেন পিঙ্কি সানোয়ার এবং আমার সঙ্গে আছে তারেক আজিজ খান। কথা বলছিলাম অনেক তো ওয়ানডে নিয়ে কথা হলো, এবার একটু টেস্টে যাই। টেস্টে বাংলাদেশ এখন টেস্টে ফিরতে যাচ্ছে। বাংলাদেশের টেস্টের স্মৃতি কিন্তু খুব সুখকর নয়। আমরা পিছনে 6টা টেস্ট তো আপনার খুবই আসলে আমি বলবো যে আমাদের উপর দিয়ে একটা ডিজাস্টার পারফরম্যান্স গেছে, বাট হোপ ফর দ্য বেস্ট, বিকজ লম্বা একটা বিরতি পাওয়া গেছে, প্লেয়ার রিয়েলাইজ করতে পেরেছে কার কোথায় কি ভুল আছে। টেস্টে হয় কি সব কিছু টেস্ট হয়, টেম্পারমেন্ট, টেকনিক, আপনার মানসিকভাবে আপনি কতটুকু স্ট্রং, অনেক কিছুর একটা সংমিশ্রণ থাকে। বাট আমরা আবারও বলছি যে উই আর লাকি যে ওয়েস্ট ইন্ডিজের আপনার এরকম একটা টিম এসেছে, কিছুটা নির্ভর থাকা যাবে। বাট আপনাকে টেস্ট ক্রিকেটে অবশ্যই আমার মনে হয় যে ওদের যে পেস বোলিং আপনি দেখেছেন চিটাগংয়ে আজকে, ওরা কিন্তু আমার কাছে তুলনামূলক পেস বোলাররা মনে হচ্ছে ভালো বল করেছে। আপনি বোলারদের কেমন দেখলেন? আসলে মুস্তাফিজকে কিন্তু আমরা সেই আগের রূপে ফিরে পাচ্ছি, তাই একটু বদলে যাওয়া মনে হচ্ছে। খুব ভালো কিছু বোলিং আমরা পেয়েছি মুস্তাফিজের কাছ থেকে পেয়েছি, আজকে তাসকিন কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। সব মিলে আসলে বোলিং ডিপার্টমেন্টটা কেমন ছিল? না, আমাদের ওডিআইতে তো আমি বললামই যে আমাদের ওডিআইতে কিন্তু আমাদের একটা সেটআপ রেডি করা আছে। টেস্টে আমরা কিছুটা আপনি যদি দেখেন যে এখানে রাহি ঢুকবে, এবাদত আছে, টেস্ট স্কোয়াডের পেস বোলিং ডিপার্টমেন্ট কিন্তু ওয়ানডের সাথে আপনি মিলবে না। সো আমার মনে হয় যে যে জায়গাটায় আমাদের সবচেয়ে বেশি ফোকাসের জায়গাটা হচ্ছে আমার মনে হয় যে আমরা যদি আমাদের পারফরমেন্সের গ্রাফটা, আমি আগেও বলেছি যে প্লেয়ারগুলো সুযোগ পাবে এবং যারা এই মুহূর্তে সুযোগ পাচ্ছে এদের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আছে এখন, যেটা তামিম হয়তো বারবার বলছে যে একটা হাঙ্গারনেস আছে, পারফরমেন্সের হাঙ্গারনেস। এটা হয় কি আপনার টিমের রেজাল্টটা ক্রমাগত ভালো হয়, এবং এই ওয়েস্ট ইন্ডিজকে হয়তো আমি কিছুটা লাইটলি নিলেও কিন্তু ভুল করার সম্ভাবনা আছে টেস্ট ক্রিকেটে। সেশন বাই সেশন ভালো খেলতে হয়, সেই জায়গাটায় আমার পেস বোলাররা যদি আপনি বলেছেন যে বোলিং, ওরা কিন্তু পেস বোলিং কিছুটা ভালো হ্যান্ডেল করেছে, বাট মুস্তাফিজ ইজ এ স্পেশাল ট্যালেন্ট। মুস্তাফিজকে আসলে বোঝা ভেরি ডিফিকাল্ট। আপনি যদি দেখেন যে আমরা যে পুরনো মুস্তাফিজকে চাচ্ছিলাম, আমার মনে হয় ওডিআই শেপ এবং প্রেসিডেন্ট কাপ বলেন, আমরা যে দেখাতে মুস্তাফিজকে কিছুটা নতুন শেপে পাওয়া যাচ্ছে, তার ভিতরে দোকানের ক্ষমতাটা আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি। আজকে দেখেন একটা বাইরে দিয়ে আউটসুইং করেও কিন্তু সে একটা উইকেট নিয়েছে। সো এটা একটা ভালো দিক, তার শেপে থাকাটা খুব জরুরি। সাথে যারা আছে এবং তারা আমার মনে হয় যে পারফরমেন্স করার জন্য ভিতর থেকে অনেক হাঙ্গার হয়ে আছে। আবারও কিন্তু সেই সাকিব আল হাসানের কাছে ফিরতে হচ্ছে। তিনি আজকে ইনজুরিতে পড়েছেন, 24 ঘন্টা না গেলে বলা যাচ্ছে না যে তার অবস্থাটা কি হয়। টেস্টে কিন্তু দেখতে গেলে সাকিবের পারফরমেন্স কিন্তু বরাবরই দুর্দান্ত থাকে। সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে সাকিব ফিরতে পারবে কি পারবে না, বা ফিরতে না পারলেও আসলে সেখানে কেমন হতে পারে সিনারিওটা, আসলে কি মনে হচ্ছে? না, এটা আসলে হোপ ফর দ্য বেস্ট। আপনি দেখেন সাকিব কিন্তু প্রির সাথে বললো যে পজিটিভ সাইড হলো যেভাবে চেয়েছে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকভাবে হয়েছে। যদি আজকে ম্যাচে পুরাটা সময় থাকতে পারতো তাহলে আরো ভালো হতো, বাট ইনজুরি আসলে কখনো সময় আপনার বলে কয়ে আসে না, এবং যেটা আসলে আমরা সাকিব আল হাসানকে মিস করতে চাচ্ছি না। বাট যেটা বলেছে যে না গেলে 24 ঘন্টা না গেলে আসলে এই মুহূর্তে উনি বলেছেন যে এই মুহূর্তে অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না, কিন্তু 24 ঘন্টা গেলে বলা যাবে। সাকিব হয়তো ভালো বুঝবে, বাট তারপরেও আপনার অনেক সময় হয় যে অনেক দিন পরে ফিরেছে,
আপনি যদি দেখেন যে ম্যাচের টেম্পো অনুসারে সাকিবের পারফরমেন্সের একটা হাঙ্গারনেস ছিল, সো ওখানে হয়তো অ্যাটেনশনটা বেশি হওয়ার কারণে মাসেলের কোনো একটা অংশ হয়তো আপনার রিয়্যাক্ট করেছে। এখন আমার মনে হয় যে আশা করি সবাই আশা করবে যেন বড় কিছু না হয়, তাহলে হয়তো আমরা এই সুপারস্টারের খেলাটা মিস করব। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশ কিন্তু অধীর আগ্রহে বসেছিল যে সাকিব আল হাসান সাকিবকে কিভাবে ব্যাক করে, এবং তিনি রাজার মতো ব্যাক করেছেন। আই হোপ যে তিনি টেস্টেও ব্যাক করবেন, এবং তার তিনি কিন্তু এমন না যে আমি বারবার বলেছি যে সাকিব এমন একটা প্লেয়ার যে ইজ নাম্বার ওয়ান, আপনি নাম্বার ওয়ান যখন ব্যাক করে নাম্বার ওয়ানের মতো ব্যাক করে, এবং হোপ যে টেস্টটা তিনি ঠিক একইভাবে রাঙিয়ে দিবেন ওডিআর পারফরমেন্সের মতো, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো হবে। তারেক ভাই, আসলে টেস্ট প্লেইং 11 বা টেস্ট স্কোয়াডটা আপনি কেমন দেখছেন? সেখানে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ নেই, কি কি পরিবর্তন আসতে পারে বা কেমন হতে পারে, আপনার কি মনে হচ্ছে? না, আপনি যদি দেখেন যে লাস্ট টেস্ট খেলেছি অনেক আগে, জি। তারপরে যেহেতু কোভিডের কারণে খেলা নেই, টেস্ট বলতে সেই টেস্ট ক্যাপ্টেন মেজাজে ফেরাটাও কিন্তু একটু টাফ, ক্যাপ্টেন ব্যাক চ্যালেঞ্জিং। করবে, নতুন ক্যাপ্টেন পাবো আমরা টেস্টের স্কোয়াডে। আপনি মাহমুদুল্লাহকে এর আগেও তারা চেষ্টা করেছে আপনার স্কোয়াডে না রাখার, সেখান থেকে বের হয়ে এসে আপনার এই স্কোয়াডে 2023-এর ভিশন নিয়ে তারা মানে আমাদের ম্যানেজমেন্ট যাত্রা শুরু করেছে। এখন দেখার বিষয় হলো আমাদের এই ইয়াং ট্যালেন্টগুলো কিভাবে আপনাকে টেস্ট এরিয়াতে রিঅ্যাক্ট করে, এবং আমরা টেস্টের পারফরমেন্স গত 20 বছরেও আমরা নিজেদেরকে কোনো লেভেলে এখন পর্যন্ত নিয়ে যেতে পারিনি। এক ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছাড়া যদি আপনি দেখেন টেস্টের পারফরমেন্স কিন্তু আমাদের কিন্তু অত ভালো নয়, এবং ভালো নয় মানে সেটাই বলছিলাম। তলানিতে ঠেকেছে অলমোস্ট। তো ঘরোয়া ক্রিকেটে যদি আপনার এই কাঠামোগত জায়গায় যদি হাত না দেয়, আপনার ইন্টারন্যাশনাল এরিয়াতে টেস্টে যায় অ্যাকচুয়ালি ভালো করা আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট। আমি প্লেয়ারদের দোষ দিব না, বাট এর পিছনে সমষ্টিগত মানে আমি বলবো যে পুরো ম্যানেজমেন্টের একটা বড় দায়বদ্ধতা আছে। প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্স বের করতে হলে ডোমেস্টিকের কালচারটাকে অনেক বেশি কম্পিটিটিভ করতে হবে, এবং এই নট অনলি এই টেস্ট ম্যাচ, পরবর্তীতে আরও যে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা চলছে, আপনি যদি এই টেস্ট চ্যাম্পিয়নশিপে এইরকম ধারাবাহিকতার পারফরমেন্স আমাদের চলতে থাকে লাস্ট 6টা টেস্ট ম্যাচের মতো, তাহলে হয়তো একদিন টেস্ট স্ট্যাটাস নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে ডেফিনেটলি। আপনি বলছিলেন ঘরোয়া টুর্নামেন্টগুলো আরো কম্পিটিটিভ করা, কিভাবে করা যেতে পারে? অ্যাজ আ ফর্মার প্লেয়ার আপনার কাছে কি মনে হয় যে আসলে কোন জায়গাগুলোতে আসলে ফোকাস দেওয়া উচিত? না, ঘরোয়া লিগের আপনার যেটা আমরা ফিল করি, যেটা শ্রীলঙ্কাও করেছে আপনার দুইটা জায়গায় হাত দিলে আপনার পুরো প্রক্রিয়াটাতে অটোমেটিকই আপনার আসবে। একটা হলো আমি যে সারফেসে খেলছি সেখানে আপনাকে নজর দিতে হবে, এবং মাঠে যারা বিচারকের কাজে ভূমিকা থাকেন, আমরা যাদেরকে আম্পায়ার বলি, তাদের আপনার স্ট্যান্ডার্ডটা অনেক বেশি হাই করতে হবে। আপনি এই দুইটা জায়গায় যদি হাই করতে পারেন তাহলে কম্পিটিশন লেভেলটা অনেক বেশি হয়। যেহেতু আমাদের ডোমেস্টিকটা আপনি হয়তো খেয়াল করেছেন যে আমরা অনেক বেশি মাঠের বাইরের ইনভলভমেন্ট অনেক বেশি, সেই জায়গাটা আপনার প্লেয়াররা আসলে নিজেদেরকে পারফরমেন্সটা এবং কোষ্টি কাঠারের যাচাই বাছাইয়ের যে ব্যবস্থাটা, ওই জায়গাটা মানদণ্ডটা আপনার কিছুটা প্রশ্নবিদ্ধ। দ্যাটস ওয়াই আপনি যদি সত্যিকারের ট্যালেন্টটাকে বের করতে হলে আপনাকে কম্পিটিটিভ ক্রিকেটকে অ্যালাউ করতে হবে, এবং পাশাপাশি এই দুইটা জায়গায় যদি হাত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাহলে দেখবেন যে খুব দ্রুত আপনি কিছু ভালো প্লেয়ার পাবেন এখান থেকে। আমরা কিন্তু দেখেছি যে ইন্ডিয়া কিভাবে আসলে অস্ট্রেলিয়াকে তারা কিন্তু ইয়াংস্টারদেরকে নিয়েই খেলেছে, এবং তারা কিন্তু দুর্দান্তভাবে কিন্তু কামব্যাক করেছিল সেই লজ্জাজনক একটা ইনিংস থেকে। তারা এভাবে আসলে বাংলাদেশের এরকম লং টার্ম কোনো প্ল্যানিং থাকে না বিধায়ী হয়তো বা আমরা আমাদের টেস্টে আমরা এত তলানিতে গিয়ে ঠেকেছি। না, আমাদের লং টাইম প্ল্যান সবসময় থাকে, এবং সমস্যা হলো আমরা সেই প্ল্যানে কখনো স্টিক থাকি না। এবং আপনার সে কথাতে বললাম যে এখন মনে হচ্ছে যে 3 নম্বর পজিশনে হয়তো আমরা শান্তরা ট্রাই করবো। আপনি 3টা ম্যাচ যদি ছেলেটা ফেলও করে, তারপরেও আমি বলবো যে পার্সোনালি তাকে ম্যানেজমেন্টের উচিত আরও কন্টিনিউ করা, তাহলে একটা প্লেয়ার আপনার বিল্ড আপ হবে। কারণ ইন্টারন্যাশনাল এরিয়াতে যে আপনি তো এক দেশের সেরা, যখন আর এক দেশের সেরার সাথে লাগবে, আপনি সেরা লড়াইয়ে যখন আপনার স্কিলে একটু ডাউন থাকবে, তখন কিন্তু আপনি অটোমেটিক পিছনে পড়বেন। তো আমাদের ডোমেস্টিকের কালচারটা এরকম হয়ে গেছে যে ওখান থেকে আপনার স্কিলফুল প্লেয়ারটা ঠিক ওইভাবে বের হয়ে আসছে না, যার কারণে প্লেয়াররা এক সিজন রান করলে একবার একজনকে দেখছে, আবার একজনকে দেখছে, কিন্তু প্রতিনিয়তই কিন্তু দেখেন নতুন টিম। আজকে 20 বছর পরে এসেও আপনি টেস্ট এরিয়াতে আমাদের কিন্তু দেখবেন যে নতুন প্লেয়ারের সরাসরি কেউ রাহি কয়টা ম্যাচ খেলেছে, এবাদত কয়টা ম্যাচ খেলেছে, যখনই বলতে যাচ্ছি তখন একটা বলতেছি ইয়াং। আপনার আসলে এরকম হওয়ার কথা ছিল না, বাট জিনিসটাকে আপনি যদি প্রপার প্ল্যানিং এর একটা আপনি জায়গায় স্টিক থাকেন, যে আমি এই প্লেয়ারকে নেওয়ার আগে 10 বার তাকে যাচাই বাছাই করেন, তারপরে বাংলাদেশ টিমে যাতে সে পারফরমেন্সটা সে লেভেলের পারফরমেন্স করতে পারে। আমরা 1-2 ম্যাচ খারাপ করলে আপনার শাফলিং করে দিচ্ছি, ফেলে দিচ্ছি, যার কারণে আপনার কেউই স্টেবল হতে পারেনি। রাইট।
আমরা যেটা দেখলাম যে অনেকটা ওয়ানডে সিরিজটা কিন্তু এক পেশে হয়ে গেল, টেস্টটাও কিরকম হওয়ার সম্ভাবনা দেখছেন কিনা, যেহেতু ওয়েস্ট ইন্ডিজের অলমোস্ট কিন্তু ওয়ানডেতে 7 জন ডেবিউ করেছে ওয়েস্ট ইন্ডিজ টিমে, এটা কিন্তু আসলে একদমই অনভিজ্ঞ একটা টিম বলা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের টেস্ট র্যাঙ্কিং বাড়ানোরও একটা সুযোগ কিন্তু এখানে আছে। সুযোগ তো অবশ্যই আছে। আপনি দেখেন অ্যাজ এ ক্যাপ্টেন 3-0-তে আপনি কোনো ডেবু ক্যাপ্টেন, আমি বললাম যে জি। অফিসিয়ালি আপনার ঘোষণার পরে দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষা ছিল কবে খেলায় নামবে। তামিম নেমে কিন্তু তামিম একটা প্রমাণ করেছে যে 3-0-তে আপনার ছেড়েছে। এখন মমিনুলের পালা, এবং সেই জায়গাটা আমার মনে হয় যে এই টিমটা ওর জন্য আদর্শ হতে পারে যে অ্যাটলিস্ট আমরা টেস্টে হোয়াইট ওয়াশ, এটা যদি টেস্টে আমরা ব্যর্থ হই তাহলে এটা বিশাল বড় হতাশার হবে। এবং আপনি যদি দেখেন যে এই টিমের কাছে হারাটাও লজ্জাজনক। নিশ্চয়ই আমরা লজ্জাজনক কিছু চাই না, আমরা হতাশাও চাই না, আমরা চাই ঠিক এভাবে যেন টেস্টে হোয়াইট ওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে। তারিক আজিজ খান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নিউজ 24। নিশ্চয়ই দর্শক, এখানে শেষ করছি ম্যাচ অ্যানালাইসিস, এবং আমাদের সঙ্গে কিন্তু আরো ছিলেন মাহফুজুল ইসলাম। মাহফুজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরো শো জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ পিঙ্কি সানোয়ার, প্রাণবন্ত একটি আলোচনা হলো। পরবর্তী সময় আমরা হয়তো আবারও একত্রে মিলিত হব ম্যাচ অ্যানালাইসিস। ধন্যবাদ দর্শক, শেষ করছি আজকের মতো ম্যাচ অ্যানালাইসিস।